29 অগস্ট 2022 স্থান গুয়াহাটি, আসাম। গুয়াহাটির নুনমাটি পুলিশ স্টেশনে 32 বছর বয়সী এক মহিলা নাম বন্দনা কলিতা দুইজনের নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করতে হাজির হন। বন্দনার অভিযোগ অনুযায়ী তার স্বামী অমরজ্যোতি দে এবং শাশুড়ি শঙ্করী দে গত 26 জুলাই থেকে নিখোঁজ এবং তারপর থেকে তাদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। দুর্ভাগ্যজনকভাবে এই অভিযোগের ভিত্তিতে পুলিশ শুধু ওপরের দিক থেকে একটি প্রাথমিক তদন্ত চালায়, কিন্তু সেই তদন্তে অমরজ্যোতি ও শঙ্করী দে এই দুজনের সম্পর্কিত কোনো উল্লেখযোগ্য সূত্র পাওয়া যায়নি। মিসিং রিপোর্ট দায়ের করার 4 দিন আগে অর্থাৎ 25 আগস্ট বন্দনা তার স্বামী অমরজ্যোতির খুড়তুতো ভাই অর্থাৎ তার শাশুড়ি শঙ্করী দের ভাইপো নির্মল্ল দের কাছেও সাহায্য চাইতে গিয়েছিলেন। কিন্তু এত বড় খবর শোনার পরেও নির্মল্লের প্রতিক্রিয়া ছিল অস্বাভাবিক রকমের নির্লিপ্ত, যেন বিষয়টিকে তিনি বিশেষ গুরুত্বই দেননি। সময় গড়িয়ে যাচ্ছিল, কিন্তু অমরজ্যোতি এবং তার মা শঙ্করী দের কোনো খোঁজ মিলছিল না। তাদের খোঁজ নেবার চেষ্টাও তেমন কেউ করছিল না, একজন বন্দনা ছাড়া। তিনি পুলিশে অভিযোগ জানিয়েছিলেন ঠিকই, কিন্তু তাতেও কোনো কার্যকর ফল পাওয়া যায়নি। এরপর প্রায় 2 মাস পর 30 অক্টোবর 2022-এ নির্মল্ল শঙ্করী দের বাড়িতে যান। ওই বাড়িটি গুয়াহাটির তিনিয়ালি এলাকার যোগমায়া অ্যাপার্টমেন্টে অবস্থিত ছিল। সেখানে প্রতিবেশীদের কাছ থেকে নির্মল্ল জানতে পারেন যে শঙ্করী দে অনেক আগেই ওই বাড়ি ছেড়ে চলে গেছেন এবং তার ছেলে ও পুত্রবধূ অর্থাৎ অমরজ্যোতি ও বন্দনার সঙ্গে নারেঙ্গি এলাকায় থাকতে শুরু করেছেন। অমরজ্যোতি ও বন্দনা গুয়াহাটির নারেঙ্গি লোকালিটির অমরাবতী অ্যাপার্টমেন্টসে থাকতেন, যা আগের বাড়ি থেকে মাত্র 6 কিলোমিটার দূরে। কিন্তু নির্মল্ল যখন সেখানে যান তখন সেখানকার প্রতিবেশীরাও জানান তারা বহুদিন ধরেই শঙ্করী দেকে ওই এলাকায় আসতে যেতে দেখেননি। এই সমস্ত তথ্য জানার পরেও নির্মল্ল বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেননি। তিনি আর বেশি কিছু ভাবেননি, গভীরভাবে খোঁজ নেওয়ার চেষ্টাও করেননি। সেখান থেকেই তিনি চুপচাপ ফিরে চলে যান। প্রায় পরবর্তী 20 দিন ধরেও যখন নির্মল্লের সঙ্গে শঙ্করী দে ও অমরজ্যোতিদের কোনো যোগাযোগ হলো না, তখন অবশেষে 21 নভেম্বর 2022 তারিখে নির্মল্ল নিজেও গুয়াহাটির নুনমাটি পুলিশ স্টেশনে একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন। এর আগে 29 অগস্ট বন্দনা একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেছিলেন। আর প্রায় 3 মাস পরে 21 নভেম্বর নির্মল্ল দ্বিতীয় আরেকটি মিসিং রিপোর্ট রেজিস্টার করান। 62 বছর বয়সী শঙ্করী দিয়েছিলেন অসম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একজন অবসরপ্রাপ্ত কর্মী। এর পাশাপাশি গুয়াহাটির নুনমাটি ও চান্দমারি এলাকায় তার মোট 5টি ফ্ল্যাট ছিল, যেগুলো তিনি ভাড়ায় দিয়েছিলেন। এছাড়াও গুয়াহাটির লাল গণেশ এলাকায় একটি জমির তিনি যৌথ মালিক ছিলেন। ফলে পেনশনের পাশাপাশি প্রতি মাসে তার একটি ভালো অঙ্কের ভাড়ার আয় আসত। এই কারণেই নির্মল্ল ও বন্দনা দুজনেই পুলিশের কাছে সন্দেহ প্রকাশ করেন যে টাকার লোভে হয়তো কেউ শঙ্করী দে ও অমরজ্যোতিকে অপহরণ করে থাকতে পারে। এই মামলায় পুলিশ যদিও নিখোঁজ রিপোর্ট নথিভুক্ত করেছিল, কিন্তু তেমন কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে দেখা যায়নি। আর অপহরণের দিকটি নিয়ে তদন্ত করতে গিয়ে কোনো মুক্তিপণের দাবি না আসায় পুলিশও এই অ্যাঙ্গেলে বিশেষ কিছু সন্দেহ করতে পারেনি। মিসিং রিপোর্ট দায়ের হওয়ার পর নির্মল্ল জানতে পারেন যে শঙ্করীদের ফ্ল্যাটগুলোর ভাড়া বন্দনাই নিয়মিতভাবে সংগ্রহ করছিল। এমনকি সম্প্রতি সে 3 জন নতুন ভাড়াটেকেও একটি ফ্ল্যাট ভাড়া দিয়েছে। নির্মল্ল এই বিষয়টি পুলিশকে জানালেও শাশুড়ি বাড়িতে না থাকার সময় পুত্রবধূ হিসেবে বন্দনার ভাড়া তোলা এতে পুলিশের চোখে তেমন অস্বাভাবিক কিছু মনে হয়নি। উপরন্তু বন্দনা নিজেই নিয়মিত পুলিশ স্টেশনে গিয়ে গুয়াহাটি পুলিশের ওপর এই মামলায় সঠিক ও পূর্ণাঙ্গ তদন্তের চাপ তৈরি করছিল। সে নিজে তার শাশুড়ি ও স্বামীকে খুঁজে বের করার জন্য বারবার পুলিশ স্টেশনে হাজির হচ্ছিল। 14 ফেব্রুয়ারি 2023 তারিখে বন্দনা আবারও এই মামলায় পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অভিযোগ জানাতে কমিশনার অফিসে যান। একই দিনে নির্মল্ল এই কেসে কোনো অগ্রগতি না হওয়ায় পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দুজনের অভিযোগের পর অবশেষে পুলিশ এই কেসটিকে গভীরভাবে রিভিউ করার সিদ্ধান্ত নেয়। নতুন করে তদন্ত শুরু হয় এবং এই মামলার জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়। এই টিমের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় ডেপুটি কমিশনার অফ পুলিশ কল্যাণ পাঠককে। নতুন করে তদন্ত শুরু হয়। এটি এমন একটি কেস ছিল যেখানে একই পরিবারের 2 জন সদস্য নিখোঁজ,
আর অপর দুজন প্রাণপণে পুলিশের ওপর চাপ দিচ্ছিলেন এই ঘটনার পেছনের মূল পরিকল্পনাকারীকে খুঁজে বের করার জন্য। তাই পুলিশ তদন্তের শুরুতেই বন্দনা ও নির্মল্য দুজনকেই জিজ্ঞাসাবাদ করে। কিন্তু এই প্রথম জিজ্ঞাসাবাদেই পুলিশের চোখে কিছু অস্বাভাবিকতা ধরা পড়তে শুরু করে। খুব দ্রুতই এমন কিছু তথ্য সামনে আসে যার জন্য কেউই প্রস্তুত ছিল না, কারণ এই কেসটি শুধুমাত্র অপহরণের ঘটনায় সীমাবদ্ধ ছিল না। এটি হতে চলেছিল কিডন্যাপিংয়ের থেকেও বহুগুণ ভয়ঙ্কর। স্বাগতম এই শোতে, এবং আপনি দেখছেন বন্দনা কলিতা কেস। পুলিশ পর্যায়ক্রমে বন্দনা ও নির্মল্য দুজনকেই জিজ্ঞাসাবাদ করে, কিন্তু জিজ্ঞাসাবাদের সময় পুলিশ লক্ষ্য করে যে বন্দনার কিছু উত্তর তার আগের দেওয়া বয়ানের সঙ্গে মিলছে না। বন্দনার বদলাতে থাকা বক্তব্যের কারণেই পুলিশের সন্দেহ ধীরে ধীরে তার দিকেই ঘুরে যায়। এরপর পুলিশ বন্দনা ও শঙ্করীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখে। সেখানেই তারা জানতে পারে গত কিছুদিনের মধ্যেই বন্দনা শঙ্করীদের এটিএম কার্ড ব্যবহার করে প্রায় 5 লক্ষ টাকা তুলে নিয়েছিল। এই সমস্ত তথ্য সামনে আসার পর পুলিশ 17 ফেব্রুয়ারি 2023 তারিখে বন্দনাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। প্রথম দিকে বন্দনা তদন্তকারী দলকে ভ্রান্ত পথে চালিত করার চেষ্টা করে, কিন্তু টানা 2 দিন ধরে জিজ্ঞাসাবাদ চলার পর অবশেষে বন্দনা ভেঙে পড়ে। শেষ পর্যন্ত সে পুলিশের সামনে এমন এক স্বীকারোক্তি দেয় যা প্রতিটি সম্পর্কের অর্থই যেন পাল্টে দেয়। বন্দনা পুলিশকে জানায় তার স্বামী অমরজ্যোতি দে এবং শাশুড়ি শঙ্করী দে এই দুজনেই আর বেঁচে নেই, কারণ এই দুটি খুন সে নিজেই করেছে। আর এই ভয়াবহ অপরাধ সে একা করেনি, তার 2 ঘনিষ্ঠ বন্ধু ধান্তি ডেকা এবং অরূপ ডেকার সাহায্য নিয়েই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। ভয়াবহ গুয়াহাটি ডাবল মার্ডার কেসের প্রধান অভিযুক্ত বন্দনা কলিতাকে আদালত 6 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিতে বন্দনা জানায় 26শে জুলাই 2022 যেদিন সে প্রথমবার নুনমাটি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করতে গিয়েছিল, তার প্রায় 1 মাস আগেই এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। বন্দনার বক্তব্য অনুযায়ী সেই দিন সন্ধ্যা প্রায় 5টা নাগাদ সে এবং তার 2 সহযোগী গুয়াহাটির তিনিয়ালি এলাকায় পৌঁছায়। সেখানে যোগামায়া অ্যাপার্টমেন্টের একটি 2 BHK ফ্ল্যাটে তার শাশুড়ি শঙ্করী দে একাই থাকতেন। তারা যখন ফ্ল্যাটে ঢোকে তখন শঙ্করীদের সোফায় বসে টিভি দেখছিলেন এবং তাদের উপস্থিতি টের পাননি। এই সুযোগে বন্দনা পেছন দিক থেকে এসে একটি বালিশ দিয়ে তার মুখ চেপে ধরে। একই সময় অরূপ ডেকা তার পা চেপে ধরে রাখে। কিছুক্ষণ পর শঙ্করী দে নিস্তেজ হয়ে পড়েন, কিন্তু ঘটনার ভয়াবহতা এখানেই শেষ হয়নি। শঙ্করীদের মৃত্যুর পর অভিযুক্তরা প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহের সঙ্গে আরও নির্মম আচরণ করে। এরপর আসে দেহ গোপন করার পালা। অরূপ ডেকা দেহটিকে কয়েকটি অংশে ভাগ করে পলিথিনে ভরে ফেলে। সেই সময় বন্দনা ঘরের ভেতরে ছড়িয়ে থাকা রক্ত পরিষ্কার করতে থাকে, আর তৃতীয় অভিযুক্ত ধান্তি ডেকা বাইরে দাঁড়িয়ে নজরদারির কাজ করছিল। পরের দিন ভোররাত প্রায় 3টে নাগাদ 3 জনেই ধান্তির গাড়িতে করে দেহ ফেলে দেওয়ার উদ্দেশ্যে মেঘালয়ের দিকে রওনা হয়। দেহের কিছু অংশ কম্বলে এবং কিছু অংশ প্লাস্টিক শিটে মুড়ে রাখা হয়। সকাল প্রায় 10টার দিকে সেগুলো একটি নির্জন পাহাড়ি উপত্যকায় ফেলে দেওয়া হয়। এই ঘটনা প্রমাণ করে একজন মানুষ কতটা নৃশংস হয়ে উঠতে পারে। এই কেসটি তারই এক ভয়াবহ উদাহরণ। তবে শঙ্করীদের দেহের মাথা, একটি হাত এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র, দা ও বেলন এসব আলাদা আলাদা জায়গায় ফেলে দেওয়া হয়েছিল, যাতে পুলিশ সহজে সেগুলো খুঁজে না পায়। শাশুড়িকে হত্যার 22 দিন পর অর্থাৎ 17 আগস্ট 2022 বন্দনা নিজের স্বামী অমরজ্যোতি দেকেও নিজ বাড়িতেই হত্যা করে। গুয়াহাটির অমরাবতী অ্যাপার্টমেন্টসের ফ্ল্যাট নম্বর 11তে সেই সময় অমরজ্যোতি উপস্থিত ছিলেন। বন্দনার বক্তব্য অনুযায়ী সে পেছন দিক থেকে একটি লোহার রড দিয়ে প্রবল আঘাত করে, যার ফলে ঘটনাস্থলেই অমরজ্যোতির মৃত্যু হয়। এরপর অরূপ ডেকা ও ধান্তি ডেকা মিলে অমরজ্যোতির দেহটিকেও কয়েকটি অংশে ভাগ করে প্লাস্টিক শিটে মুড়ে ফেলে। পরদিন সকালে 3 জনই একই গাড়িতে করে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি জঙ্গলের দিকে রওনা হয় এবং সেখানেই দেহটি ফেলে দেয়। বন্দনার এই স্বীকারোক্তির পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। ধান্তি ডেকাকে 3 সুকিয়া থেকে এবং অরূপ ডেকাকে খানাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অল্প জিজ্ঞাসাবাদেই দুজনেই নিজেদের অপরাধের কথা স্বীকার করে নেয়। ১৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বন্দনার দেওয়া বক্তব্যের ভিত্তিতে পুলিশ ৩ অভিযুক্তকে নিয়ে মেঘালয়ের নম্মিয়াদ গ্রামে যায়। সেখানে তল্লাশি চালিয়ে কিছু দেহাংশ উদ্ধার করা হয়, যেগুলো দেখে পুলিশের প্রাথমিক অনুমান সেগুলো শঙ্করীদের দেহাবশেষ হতে পারে। দেহ শনাক্ত করার জন্য পুলিশ নির্মল্য ও তার স্ত্রীকেও সেখানে ডেকে আনে। তবে অপরাধ সংগঠিত হওয়ার ৬ মাসেরও বেশি সময় পেরিয়ে যাওয়ায় দেহাংশগুলোর অবস্থা ছিল অত্যন্ত খারাপ, ফলে সরাসরি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তবুও দেহাংশের সঙ্গে পাওয়া সাদা ও লাল রঙের একটি নাইটির টুকরো তারা শনাক্ত করেন। তাদের দাবি ছিল শঙ্করী দে বাড়িতে থাকাকালীন প্রায়ই সেই ধরনের নাইটি পরতেন। পরবর্তীতে পোস্টমর্টেম পরীক্ষার জন্য উদ্ধার হওয়া দেহাংশগুলো গুয়াহাটি মেডিকেল কলেজে পাঠানো হয়। এরপর পুলিশ ৩ অভিযুক্তকে নিয়ে মেঘালয়ের ডাগি ফরেস্ট এলাকাতেও যায়, যেখানে আরও অনুসন্ধান চালানো হয়। যে জায়গায় অভিযুক্তরা অমরজ্যোতি দের দেহাংশ ফেলে দিয়েছিল, সেখানে নিয়ে যাওয়ার পর অল্প সময়ের মধ্যেই পুলিশ অমরজ্যোতির দেহাবশেষ উদ্ধার করতে সক্ষম হয়। একই সঙ্গে পুলিশ হোন্ডা শোরুম এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মাশেটিটিও উদ্ধার করে। এছাড়াও যে হুন্ডাই অ্যাকসেন্ট গাড়িটি দেহাংশ ফেলে দেওয়ার কাজে ব্যবহার করা হয়েছিল, সেটিও পুলিশ সিজ করে নেয়। ৩ অভিযুক্ত বন্দনা, ধান্তি ও অরূপ ৩ জনেরই মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। বন্দনার কাছ থেকে উদ্ধার করা হয় তার শাশুড়ি শঙ্করী দের এটিএম কার্ড। পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করে, ইমরান আলী ওরফে ছোটু নামে এক ব্যক্তি, যিনি বন্দনাকে মাত্র ৩২০ টাকায় সেই দাটি বিক্রি করেছিলেন। এছাড়াও রক্তমাখা অমরজ্যোতির পোশাক এবং একটি বালিশ পুলিশ অমরাবতী অ্যাপার্টমেন্টসের পেছনের দিক থেকে উদ্ধার করে। কিছু সূত্রের দাবি অনুযায়ী বন্দনা এই অপরাধে সাহায্য করার বিনিময়ে অরূপ ডেকাকে নগদ অর্থ দিয়েছিল, যা সে নিজের বিয়ের খরচের জন্য বন্দনার কাছে চেয়েছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে বন্দনা, ধান্তি ও অরূপ এই ৩ জন মিলে নির্মমভাবে ২ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। তবে এত কিছুর পরেও পুলিশের সামনে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছিল। ২৬ জুলাই থেকে ১৭ অগাস্ট এই ২২ দিনের মধ্যে কি সত্যিই কেউ একবারও শঙ্করীদের ফ্ল্যাটে গিয়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেনি? এমনকি তার নিজের ছেলেও কি এই সময়ের মধ্যে মায়ের সঙ্গে কোনো যোগাযোগ করেনি? আর অমরজ্যোতির মৃত্যুর পরেও এতদিন ধরে সে নিখোঁজ, এই বিষয়টি কি কারো মনে একটুও সন্দেহ জাগায়নি? পড়শিদের জিজ্ঞাসাবাদে পুলিশ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পায়। কয়েকজন প্রতিবেশী জানান তারা বন্দনাকে নিজের বাড়ির ছাদে কিছু ম্যাট্রেস ও কাপড় পোড়াতে দেখেছিলেন। এর কিছুদিন পরই বন্দনা অসমের পানিখেতি গ্রামে তার বাবার বাড়িতে চলে যায়। পুলিশের ধারণা, প্রতিবেশীদের প্রশ্ন ও সন্দেহ এড়াতেই স্বামী অমরজ্যোতিকে হত্যার পর বন্দনা ওই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। শঙ্করীদের বাড়ির আশপাশে বসবাসকারী প্রতিবেশীরাও পুলিশকে একই কথা জানান। তাদের বক্তব্য অনুযায়ী হত্যার ঠিক পরের দিনই বন্দনা ওই ফ্ল্যাটে গিয়েছিল এবং সবাইকে জানিয়েছিল যে শঙ্করী দে নাকি নারেঙ্গি এলাকায় বন্দনা ও অমরজ্যোতির সঙ্গে থাকতে চলে গেছেন। এই পর্যায়ে পুলিশের সামনে কেস সংক্রান্ত প্রায় সব তথ্যই পরিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু এখনও একটি বড় প্রশ্নের উত্তর অজানা ছিল। এই দুটি হত্যাকাণ্ড ঘটানোর পেছনে বন্দনার আসল উদ্দেশ্য কী ছিল? যে অমরজ্যোতি দেকে বন্দনা নির্মমভাবে হত্যা করেছিল, একসময় তাকেই ভালোবেসে সে বিকম দ্বিতীয় বর্ষে পড়ার সময় বাড়ি ছেড়ে পালিয়েছিল। প্রায় ১২ বছর আগে পরিবারের প্রবল আপত্তির মুখেও অমরজ্যোতির সঙ্গেই সে বিয়ে করেছিল। এই বিয়ের বিরোধিতা শুধু বন্দনার পরিবারই নয়, অমরজ্যোতির পরিবারের সদস্যরাও এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন। তবে বিয়ের পর তাদের জীবনে বাস্তবতা ধীরে ধীরে কঠিন হয়ে ওঠে। অমরজ্যোতি দীর্ঘদিন বেকার ছিল, যার জেরে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। বিয়েতে অসন্তুষ্ট থাকার কারণে শঙ্করী দে একসময় ছেলে ও পুত্রবধূর সঙ্গে সমস্ত যোগাযোগও বন্ধ করে দিয়েছিলেন। এই পরিস্থিতিতে সংসার চালাতে বন্দনা নিজেই দায়িত্ব নেয়। নিজেকে এবং অমরজ্যোতিকে আর্থিকভাবে সামলানোর জন্য সে প্রায় ২ বছর একটি কল সেন্টারে কাজ করে। কয়েক বছর পর শঙ্করীদের রাগ ধীরে ধীরে কমে আসে। তিনি অতীতের বিরোধ ভুলে গিয়ে আবারও ছেলে ও পুত্রবধূকে আর্থিক সহায়তা দিতে শুরু করেন। শাশুড়ির এই সমর্থন পেয়ে বন্দনা কল সেন্টারে চাকরি ছেড়ে দেয় এবং ফিটনেস ট্রেনার হওয়ার প্রস্তুতি নিতে শুরু করে।
কিছুদিন পর সে বন্দা পাম্প মার্শাল জিমে একজন জিম ইনস্ট্রাক্টর হিসেবে কাজও শুরু করে। কিন্তু বন্দনার এই পরিবর্তন শঙ্করীদের মোটেও পছন্দ হয়নি। ফিটনেস ট্রেনার হওয়ার সুবাদে বন্দনার অনেক মানুষের সঙ্গে মেলামেশা, তার জীবনযাপনের ধরনে পরিবর্তন, এই সব কিছুই শঙ্করীদের চোখে ভালো লাগছিল না। এর ফলেই তিনি আবারও বন্দনাকে আর্থিকভাবে সাহায্য করা বন্ধ করে দেন। আর এখান থেকেই তাদের সম্পর্কে ফের দূরত্ব ও তিক্ততা ফিরে আসে। পুলিশকে দেওয়া নিজের বক্তব্যে বন্দনা জানায় তার স্বামী অমরজ্যোতি নেশাগ্রস্ত ছিল এবং তার একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ছিল। অমরজ্যোতির সঙ্গে তার মায়ের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ছোটখাটো বিষয় নিয়েই মা ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। এই কারণেই অমরজ্যোতি বন্দনার সঙ্গে আলাদা একটি ফ্ল্যাটে উঠে আসে। বন্দনার এই বয়ান শুনলে অনেকেরই মনে হতে পারে দৈনন্দিন কলহ, স্বামীর আচরণ এবং মানসিক চাপের ফলেই হয়তো সে ক্ষোভের বশে এই ভয়াবহ পথ বেছে নিয়েছিল। কিন্তু সত্যিই কি সেটাই ছিল পুরো সত্য, নাকি এর আড়ালেও লুকিয়েছিল আরও গভীর কোনো কারণ? কিন্তু বাস্তব সত্যটা ছিল একেবারেই আলাদা। বন্দনা যে পুরো গল্পটি বলেছিল তা ছিল মূলত পুলিশের তদন্তের দিক ঘুরিয়ে দেওয়ার জন্য তৈরি করা একটি সাজানো বয়ান। পুলিশি তদন্তে বন্দনার প্রতিবেশীরা জানান তারা বহুবার একজন অচেনা পুরুষকে বন্দনার বাড়িতে যাতায়াত করতে দেখেছেন। বিভিন্ন সূত্র অনুযায়ী বন্দনা তার বাপের বাড়ির কাছেই ভাড়া থাকা ধান্তি ডেকার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিল। এই বিষয়টি যখন অমরজ্যোতির নজরে আসে তখন স্বামী স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে বিষয়টি ডিভোর্স পর্যন্ত গড়ায়। বন্দনার চরিত্র নিয়ে শঙ্করী দে আগেই কিছুটা আঁচ পেয়েছিলেন। সম্ভবত এই কারণেই তিনি একসময়ে বন্দনাকে আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছিলেন। এখন যেহেতু অমরজ্যোতি ও শঙ্করী দে গুয়াহাটির বিভিন্ন এলাকায় একাধিক সম্পত্তির মালিক ছিলেন, যেগুলো থেকে প্রতি মাসে মোটা অঙ্কের ভাড়া আসত, ডিভোর্স হলে সেই সমস্ত অর্থ ও সম্পত্তির ওপর নিজের অধিকার হারানোর আশঙ্কায় বন্দনা পিছিয়ে যেতে চায়নি। এই কারণেই বন্দনা দুজনকেই পথ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। এই পরিকল্পনায় সে জড়িয়ে ফেলে তার প্রেমিক ধান্তি ডেকা এবং তার এক বন্ধু অরূপ ডেকাকে। বন্দনার প্রেমিক ধান্তি ডেকা থাকত অসমের জোরহাট শহরে। সে পেশায় একজন ট্যুরিস্ট ক্যাব ড্রাইভার। অন্যদিকে অরূপ ডেকা থাকত খানাপাড়া এলাকায় এবং সে তার বাবার সঙ্গে সবজির ঠেলা চালাত। দুজনের বাবাই পুলিশের কাছে দাবি করেন তাদের ছেলেরা নির্দোষ, তারা কোনো খুন করেনি, বরং বন্দনা তাদের ফাঁসিয়েছে। কিন্তু বাস্তবতা ছিল আরও নির্মম। বন্দনার প্রেমিক ধান্তি এই আশায় অপরাধে জড়িয়ে পড়ে যে বন্দনা যে সম্পত্তি ও অর্থের মালিক হবে তার ভাগ সে ভোগ করতে পারবে। আর অরূপ ডেকা রাজি হয়েছিল সম্পূর্ণ টাকার লোভে। 2 ফেব্রুয়ারি 2023-এ তার বিয়ে হওয়ার কথা ছিল, আর সেই বিয়ের খরচ চালানোর জন্য সে 2 লক্ষ টাকার বিনিময়ে এই অপরাধে সম্মত হয়। অরূপের বিয়ে হয়ে গেলেও 22 ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকা রিসেপশন পার্টির ঠিক 3 দিন আগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অরূপের বাবা কৈলাস ডেকা জানান বন্দনা ও ধান্তি প্রায় 1 বছর আগেও তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত করত। তারা নিজেদের একজন আরেকজনের সঙ্গে সম্পর্কে আছে এবং শিগগিরই বিয়ে করবে এমনটাই বলেছিল। কৈলাস ডেকা জানতেনই না যে বন্দনা আগেই বিবাহিত, বরং বন্দনা তার কাছে নিজের নাম বলেছিল অনামিকা। বন্দনা ছিল ভীষণই চতুর ও হিসেবি। সে ভালোভাবেই জানত অমরজ্যোতির সঙ্গে তার মা শঙ্করী দের সম্পর্ক ভালো নয়, কিন্তু তবুও শঙ্করী দের জীবনে অমরজ্যোতি ছাড়া আর কেউ ছিল না, এই বাস্তব সত্যটাও বন্দনার অজানা ছিল না। এই সমস্ত তথ্য মিলিয়ে পুলিশ ধীরে ধীরে বুঝতে পারে এই কেসের পেছনে ছিল পরিকল্পিত লোভ, প্রতারণা এবং ঠান্ডা মাথার নির্মমতা, কোনো হঠাৎ রাগ বা পরিস্থিতির চাপ নয়। মায়ের সঙ্গে অমরজ্যোতির দূরত্বকে কাজে লাগিয়েই বন্দনা খুব সহজে মা ও ছেলেকে পথ থেকে সরিয়ে দেয়। আর এই কারণেই দুটি হত্যাকাণ্ডের মধ্যে এতদিনের ব্যবধান থাকলেও অমরজ্যোতি কখনো বুঝতেই পারেনি যে তার মা আর বেঁচে নেই। দুজন মানুষের প্রাণ নেওয়ার পরেও বন্দনার মধ্যে কোনো অনুশোচনা বা অপরাধবোধের চিহ্ন দেখা যায়নি, বরং সে স্বাভাবিকভাবেই নিজের জীবন উপভোগ করছিল।
পুলিশের তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের প্রায় 2 মাস পর অক্টোবর মাসে বন্দনা সেই বাড়িতেই যেখানে অমরজ্যোতিকে হত্যা করা হয়েছিল সত্যনারায়ণ পূজার আয়োজন করে। এমনকি সে নিজের বাবা মাকেও সেখানে আমন্ত্রণ জানায়। শুধু তাই নয়, ওই বাড়িতে সে কিছু নির্মাণ কাজও করিয়েছিল। বন্দনা সোশ্যাল মিডিয়াতেও ছিল ভীষণ সক্রিয়। নিয়মিতই সে ইন্সপিরেশনাল কোট, ঘোরাঘুরির ছবি এবং নিজের স্বাভাবিক জীবনের আপডেট শেয়ার করত। এত সব জানার পর যদি আপনার রক্ত ফুটতে শুরু করে থাকে তাহলে একটু থামুন, কারণ আদালতের সিদ্ধান্ত বাকি রাগটুকুও উস্কে দেওয়ার মতো। 12 মে 2023 অর্থাৎ হত্যাকাণ্ডের প্রায় 3 মাস পর 3 অভিযুক্তের বিরুদ্ধে প্রায় 1600 পাতার চার্জশিট তৈরি করা হয়। কিন্তু তদন্ত সম্পূর্ণ হওয়ার আগেই সেই চার্জশিট আদালতে জমা দেওয়া হয়। আইন অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে তদন্ত শেষ না হলে অভিযুক্তরা ডিফল্ট বেল চাইতে পারে। এই মামলাতেও 3 জনই জামিনের আবেদন জানায়। 17 জুন 2023 আদালত প্রথমে তাদের সেই আবেদন খারিজ করে দেয়, কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে ফরেনসিক রিপোর্ট আদালতে জমা পড়েনি। ফলে মাত্র 500 টাকা বন্ড এবং কিছু নির্দিষ্ট শর্তে 11 অক্টোবর 2023 তারিখে গুয়াহাটি হাইকোর্ট থেকে অরূপ ডেকা জামিন পেয়ে যায়। এরপর একই যুক্তিতে 10 নভেম্বর 2023 তারিখে বন্দনা কলিতা এবং ধান্তি ডেকাকেও জামিনে মুক্তি দেওয়া হয়। ডাবল মার্ডার মামলায় অভিযুক্ত বন্দনা কলিতা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাম মেট্রোপলিটন কোর্ট থেকে জামিন পায়। আদালতের শর্ত অনুযায়ী বর্তমানে বন্দনাকে সপ্তাহে 2 বার নুনমাটি পুলিশ স্টেশনে হাজিরা দিতে হয় এবং আদালতের অনুমতি ছাড়া সে জেলা ছাড়তে পারবে না। মামলাটি এখনও আদালতে বিচারাধীন। প্রতিটি শুনানির পর শুধু আরেকটি নতুন তারিখ দেওয়া হচ্ছে। এই পর্যন্ত প্রায় 40টিরও বেশি শুনানি হয়ে গেছে, কিন্তু এখনও কোনো চূড়ান্ত রায়ে পৌঁছতে পারেনি আদালত। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, পুলিশ তদন্তে এটাও প্রকাশ করেছিল যে বন্দনার টার্গেট লিস্টে আরও একজনের নাম ছিল, যিনি অমরজ্যোতির পরিবারেরই সদস্য। তবে নিরাপত্তার কারণে সেই নাম প্রকাশ করা হয়নি। ভাবুন একবার, একটি পরিবারের আরেকজন সদস্যের প্রাণ যে এখনও ঝুঁকির মধ্যে, তা জেনেও এই মামলায় এত শুনানির পরেও আজ পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি আদালত। এই প্রশ্নটাই থেকে যায়, ন্যায় বিচার এত দেরিতে এলে সেটাকে কি সত্যিই ন্যায় বলা যায়? ট্রায়ালের সময় বন্দনা মিডিয়ার প্রশ্ন এড়িয়ে নির্বিকারভাবে, অপ্রাসঙ্গিকভাবে হাসি মুখ দেখিয়েছে। সম্ভবত সে জানে এই দেশে অপরাধ যত বড়ই করো না কেন জামিন পেতে পারবে। আমরা স্বাধীনভাবে ঘুরব, আদালতে তারিখে তারিখ পাবে, আর ন্যায় বিচার পিছিয়ে যাবে। কিন্তু যদি আমরা সততার সঙ্গে কেসের তথ্য দেখি, দেখা যায় প্রথম মিসিং কমপ্লেন্ট থেকে শুরু করে 3 অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার মধ্যে প্রায় 5 মাসের ব্যবধান রয়েছে। অথচ গ্রেপ্তার হওয়ার মাত্র 3 দিনের মধ্যে বন্দনা নিজের অপরাধ পুলিশকে স্বীকার করেছিল। বন্দনা সেই ওভার স্মার্টনেসের কারণে নিজেই পুলিশে গিয়ে মিসিং রিপোর্ট ফাইল করছিল এবং পুলিশকে তার শাশুড়ি ও স্বামীকে খুঁজে বের করতে চাপ দিচ্ছিল। যদি পুলিশ সত্যিই ঠিকভাবে তখনই কাজ করত, তবে হয়তো এই হত্যাকাণ্ড অনেক আগেই উন্মোচিত হতো, দেহাংশ সময়মতো উদ্ধার হতো, ফরেনসিক রিপোর্টও ঠিক সময়ে আসত এবং অভিযুক্তরা জামিনে মুক্তি পেত না। সংক্ষেপে বলা যায়, এই কেসের জটিলতা এবং অপরাধের বিস্তার ঘটাতে পুলিশের শিথিল মনোভাবও বড় ভূমিকা রেখেছে। সাধারণত একজন মানুষ তার বাড়ির আসবাবপত্রের সঙ্গে কয়েক বছর ধরে আবদ্ধ থাকে। তবুও কিন্তু কেউ কেউ এমনও আছে যারা বছরের পর বছর এক মানুষকে চেনে, তারপরও এমন নির্মম অপরাধ ঘটায়। যেমন বলা হয়, আসবাবপত্র শুধু ঘরে কোণা বদলায়, কিন্তু কেউ কেউ সময়, চেহারা এবং মনোভাব সব কিছুই বদলে ফেলে।